আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা করবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। বিভিন্ন দেশে দুদকের চিঠি। ভারত প্রতিবেশী দেশের সাথে প্রভুত্ব বজায় রাখতে চায় মন্তব্য মির্জা ফখরুলের। পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নের আহ্বান। সীমান্ত হত্যা বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক সৃষ্টিতে বড় বাধা মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছে জামায়াতে ইসলামী। এবং চলতি মাসেই শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, জানালেন নতুন উপাচার্য। শিক্ষক এবং ছাত্রদের লেজুর ভিত্তিক রাজনীতির বিপক্ষে মত আলোচকদের ছাত্র সংসদ চালুর উপর গুরুত্বারোপ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। পোশাক শিল্পের নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ইশতিয়াক আহমেদ হৃদয় নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাতের নেত্রকোনা জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতার হৃদয় ছাত্রলীগের নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হয় ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানা পুলিশের একটি টিম রোববার রাতে হৃদয়ের গ্রামের বাড়ি বাদে আঠার বাড়ি থেকে তাকে আটক করে। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা করবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। দুদকের সাথে বৈঠকে এ আশ্বাস দিয়েছে সংস্থাটি। টাকা ফিরিয়ে আনতে বিভিন্ন দেশে চিঠি দেওয়া হচ্ছে বলে জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠনের পরদিনই দুদকে আসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একটি প্রতিনিধি দল। রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে 2 সদস্যের দলটি বৈঠক করেন দুদকের মানি লন্ডারিং শাখার মহাপরিচালকের সাথে। মার্কিন গবেষণা সংস্থা জিএফআই বলছে, গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রায় 12 লাখ কোটি টাকা পাচার হয়েছে, যার বেশিরভাগই গেছে সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, কেমান আইল্যান্ড, লুক্সেমবার্গ, বারমুডা, জার্সি, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে। এসব দেশ থেকে টাকা ফিরিয়ে আনা কতটা সম্ভব এমন প্রশ্নে দুদক সচিব জানান, এরই মধ্যে অনেক দেশের সাথে যোগাযোগ চলছে। আমাদের যে একটা উইং আছে মানি লন্ডারিং এর কার্যক্রম, পাচারকৃত অর্থ কিভাবে উদ্ধার করা যায় সে ব্যাপারে তো অবশ্যই কার্যক্রম চলছে। এই কার্যক্রমগুলি আমাদের দুদক চালাচ্ছে এবং হয়তো বা এখন আর একটু তৎপর হবে বা মেকানিজম ডেভেলপ করবে যে সিস্টেমে চলছে এর থেকে অন্য কোনো সিস্টেম করা যায় কিনা, সেগুলি নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই চলছে। কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেওয়ার, সেটার ক্ষেত্রে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। এর আগে 2012 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা 20 কোটি টাকা সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনে দুদক। তবে এরপর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি কিংবা প্রভাবশালী কারও পাচার করা টাকায় আনতে পারেনি কিংবা আনেনি দুদক। সরকার চায়নি বলেই কি এতদিন নিষ্ক্রিয় ছিল কমিশন? এমন প্রশ্নের জবাব দেন দুদক সচিব। এত বড় প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, কেন ফেল করবে? আপনারা জানেন, এই পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে, চলমান এটা, এবং আমাদের বিভিন্ন পদ্ধতি রয়েছে। এখানে যেরকম স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের চিঠি পাঠাতে হয়, সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার যে সব কান্ট্রিতে পাচার হয়ে থাকে টাকা, সেখান থেকে আবার সংশ্লিষ্ট মিশনে যায়। ওই ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা উদ্ধারের চেষ্টা করে। যেহেতু একটা চেইনের মাধ্যমে কার্যক্রমটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হচ্ছে, সেক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হয়ে যায়। অর্থ পাচার ঠেকাতেও দুদক উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। টাকা যেন পাচার না হয় সেজন্য তো শুধু। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত সবসময় প্রভুত্ব বজায় রাখতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিজেদের স্বার্থেই ভারতকে প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ভারত সবসময় তার প্রতিবেশী দেশগুলোর উপর প্রভাব বিস্তারের রাজনীতি করতে চায়। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। বিএনপি মহাসচিব বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সুসংহত করতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংহত করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তারা তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে। শিগগিরই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায়ের উপরে, মতামতের উপরে শ্রদ্ধা নিদর্শন করে তারা যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। সংস্কারের রোডম্যাপ দ্রুত জনগণের সামনে তুলে ধরতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। স্বার্থের ভিত্তিতে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা ও ভবিষ্যৎ করণীয় ঠিক করতে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশান কার্যালয়ে বৈঠকে মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা, জাতীয় নির্বাচন, বাংলাদেশকে ঘিরে ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নীতি নির্ধারকদের বক্তব্য শুনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের নানা দিক নির্দেশনা দেন। শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগকে সংকটে ফেলার পাশাপাশি বাবার রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, দেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেই পূর্ণতা পাবে ছাত্র জনতার আন্দোলন। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে এসব কথা বলেন তিনি। টকশো সঞ্চালক এটিএন বাংলার নির্বাহী পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও মুক্তির আন্দোলন এখনো শেষ হয়নি। মিজান শাহজাহানের রিপোর্ট। সংগ্রামী মানুষ হিসাবে হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনা ও পরিচালনায় এটিএন বাংলার জনপ্রিয় এই আলোচনা অনুষ্ঠানে রাজনীতির নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে জোরালো ভূমিকা রেখেছেন সাবেক ছাত্রনেতা অ্যানি। ৪০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতায় সাবেক এই সংসদ সদস্য বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে দল ও নিজের রাজনীতি শেষ করে দিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, উনি পদত্যাগ করেছেন, কিন্তু কেন তাকে পালিয়ে যেতে হলো? ওনার বাবার যে রাজনীতি, সেই রাজনীতিকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন। ওনার রাজনীতি, নিজের রাজনীতি নিজেই শেষ করেছেন। বাংলাদেশের মানুষকে, জাতিকে একটা বিপদের মধ্যে রেখে গিয়েছেন। আওয়ামী লীগকে কবর দিয়েছেন। বিএনপির কেউ দখল চাঁদাবাজিতে জড়ালে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে দলটির মিডিয়া সেলের এই সদস্য সচিব বলেন, প্রয়োজনে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া হবে। কোন কর্মী, কোন নেতা কি কাজটুকু করছে, তার জন্য আমার কতটুকু ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সেটার জন্য সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশনে যাচ্ছি এবং যাব। আমাদের নাম ব্যবহার করে কেউ যদি কোনো কালেকশনে জড়িত হয়,
অথবা কেউ যদি কোনো লুটের সঙ্গে জড়িত হয়, কোনো সুযোগ নাই। আমাদের দলের পক্ষের বা দলের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি থাকে তার সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখবো না। এটা পার্টির সিদ্ধান্ত, এটা দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার নির্বাহী পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অশুভ শক্তি দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। সমন্বিত উদ্যোগ নিয়ে এদের রুখে দিতে হবে। মুক্তির আন্দোলন কিন্তু আমাদের শেষ হয়নি। সেই মুক্তির আন্দোলন যদি শেষ করতে হয় তাহলে রাষ্ট্র সংস্কার করতে হবে, এবং সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমাদের গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এবং একই সাথে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আর্থিক খাতে যে সংস্কার প্রয়োজন, আমাদের যে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সমস্ত জায়গাকে যেখানে অন্যায় এবং অবিচারের জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল, সেগুলিকে আমরা সংস্কার করে যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলে আমরা মনে করব আমাদের মুক্তি হলো, মুক্তির আন্দোলন আমাদের শেষ হয়েছে। প্রাণবন্ত আলোচনায় শহীদউদ্দিন চৌধুরিয়ানী বলেন, সব দলের অংশগ্রহণের মাধ্যমে ফেসিবাদ বিরোধী জাতীয় সরকার গঠনের পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চায় বিএনপি। একটা পার্লামেন্ট গঠন করব, এটা জাতীয় সরকারের রূপরেখা হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঠাকুরগাঁও সীমান্তে রোববার বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোর নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে তিনি জানান, সীমান্তে ভারতের গুলির ঘটনায় বাংলাদেশের জনগণ মর্মাহত ও উদ্বিগ্ন। বিএসএফ এর এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি ভারতের প্রতি এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বলেন। একই সাথে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। চলতি মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস কেন্দ্রিক কোনো আধিপত্য যাতে গড়ে না ওঠে সেজন্য কাজ করবে প্রশাসন। শিক্ষা ব্যবস্থা সংস্কার শীর্ষক আলোচনায় শিক্ষকরা বলেন, লেজুর ভিত্তিক শিক্ষক এবং ছাত্র রাজনীতি নয়, ছাত্র সংসদ চালুর পাশাপাশি একাডেমিক কার্যক্রমে গুরুত্ব দিতে হবে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। অনেক প্রত্যাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে দেখতে পার হয়েছে শত বছর। জাতীয় রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নতুন জ্ঞান সৃষ্টি এবং বিতরণে পিছিয়ে আছে বিশ্ববিদ্যালয়টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়করা অভিযোগ করেন, গেল 16 বছরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এই প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমে জোর না দিয়ে বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার করেছে। এই যে একটা ইউনিভার্সিটি, একটা ইন্টেনশন এই স্টুডেন্টগুলোকে কোনোভাবে পার করায় দেয়া। আওয়ামী লীগ সরকার এই ইউনিভার্সিটিগুলা বা এই ইনস্টিটিউশনগুলোকে, এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করতে করতে এমন একটা পরিস্থিতিতে নিয়ে এসেছে যে আমাদের কিন্তু অনেক সক্ষমতা, অনেক অজস্র সক্ষমতা আসলে নষ্ট হয়ে গিয়েছে। যে সরকারে আসেন সে মনে করে যদি আমি হলে কৃত্রিম সংকট তৈরি করতে না পারি, যদি শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে তাদের সিট নিশ্চিত করে, তাহলে সে আমার দলীয় যে কার্যক্রম, যে এজেন্ডা, সেটা বাস্তবায়নে সে আমার লাঠিয়াল বাহিনী হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, প্রতিষ্ঠানে দলীয় লেজুর বৃত্তির রাজনীতি বন্ধ এবং শিক্ষক সমিতিকে রাজনৈতিক দলগুলোর প্রভাব মুক্ত রাখতে হবে। পাশাপাশি জাতীয় ইস্যুতে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ শিক্ষকের মতামত নেয়ারও দাবি ওঠে। কোনো একটি দায়িত্বে বা একজন শিক্ষক একটির বেশি দায়িত্ব পালন করবেন না। আমরা স্টুডেন্টদের যে অমানবিক পরিস্থিতি দেখেছি হলগুলোতে, এটা অবর্ণনীয়। এটা কোনো অবস্থাতেই একটা সভ্য দেশে এইরকম অবস্থায় ছাত্রছাত্রীরা হলে থাকতে পারে না। জাতীয় রাজনীতি আমরা দুর্নীতি দেখেছি, দলবাজি দেখেছি, ক্রনিক ক্যাপিটালিজম দেখেছি, সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরেও কিন্তু তার আমরা দেখেছি সেই ঘটনাগুলো ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ভিসি এবং প্রশাসন কেন্দ্রিক কোনো একক আধিপত্য আর থাকবে না। সবার মতামত এবং আলোচনা সাপেক্ষে চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বহু রক্তের বিনিময়ে এসছে, এইটি বিরাট রকম একটি সুযোগ। আবার এই সুযোগকে কাজে লাগাতে না পারাটাও বিরাট রকম ব্যর্থতা। অতএব এই ব্যর্থতার জন্য আমরা না যাই, চেষ্টা করি যে একটু একসাথে মিলে কিছু করা যায় কিনা। এই মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবো। এমনকি প্রতিষ্ঠানের ভালো মন্দের বিষয়ে জনগণকে জবাবদিহি করার মানসিকতাও থাকতে হবে বলে জানান ডক্টর নিয়াজ আহমেদ খান। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাজেটের প্রয়োজন।
অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, এমন মন্তব্য করে দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেলের সৌজন্য সাক্ষাৎ করলে তিনি জানান, প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয়ার প্রথম মাসে গুরুত্বপূর্ণ সংস্কার করেছে অন্তর্বর্তী সরকার। সৌজন্য সাক্ষাতে দেশের ইসলামিক চিন্তাবিদদের সাথে হলিসিস ডাইকাস্ট্রির মধ্যে আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের প্রস্তাব দেন ভ্যাটিকান রাষ্ট্রদূত। একই সাথে জোর দেন বাংলাদেশে বসবাসকারী 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর। এ সময় সংস্কার ও রোহিঙ্গা বিষয়ে হলিসির সহায়তা চান ডক্টর ইউনূস। এছাড়াও আলোচনায় স্থান পায় সংখ্যালঘু সম্প্রদায় ও আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের তালিকা, মামলা সহ তথ্য উপাত্ত চেয়ে চিঠি পাঠাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সারা দেশের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, হাসপাতাল, কবরস্থান কর্তৃপক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে এ চিঠি পাঠানো হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কাছে তথ্য ও ভিডিও ফুটেজ চেয়েও চিঠি দেওয়া হয়েছে। ওই আন্দোলনের ঘটনায় সারা দেশে হওয়া হত্যা মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে এ পর্যন্ত 11টি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এরই মধ্যে তদন্তের কাজও শুরু হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, আন্দোলন চলাকালে গুলিতে হতাহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন এদের কাছে চিঠি পাঠাচ্ছি যে আপনাদের কাছে কত আহত এবং নিহতের তালিকা আছে, কত মামলা হয়েছে, আপনাদের কাছে কত ঘটনার বিবরণ আছে, সেগুলো তদন্ত সংস্থার কাছে পাঠানোর জন্য। সকল মিডিয়া হাউসকে চিঠি দিচ্ছি যে মিডিয়ার কাছে যত অডিও এবং ভিডিও ফুটেজ আছে, প্রিন্ট মিডিয়ার যত রিপোর্ট আছে, আপনাদের কাছে যেগুলো প্রকাশিত ফুটেজ, অপ্রকাশিত ফুটেজ সব কিছু আমরা চেয়েছি। যতগুলো বড় বড় কবরস্থান আছে, যত লাশ গিয়েছে, যেগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে, সেগুলো কতজন, কি চিহ্ন তারা রেখেছেন, কোথায় দাফন করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় সমূহের ভাইস চ্যান্সেলরদের কাছে চিঠি দিয়েছি যাতে তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন যতটুকু হয়েছে সেখানে কতজন আহত নিহত হয়েছে তাদের কাছে যে তথ্য আছে সেটা আমরা চেয়েছি। সারা দেশে গণহত্যার ঘটনায় তদন্ত ও মামলা কিভাবে হবে তার একটি সম্ভাব্য রূপরেখা দেন চিফ প্রসিকিউটর। সারা দেশে হওয়া হত্যা মামলাগুলো ট্রাইব্যুনালে স্থানান্তর করার কথা জানান তিনি। কেন্দ্রীয়ভাবে আসামিগুলো সবাই কমন হবে, আর ইন্ডিভিজুয়ালি গ্রাউন্ডে যারা পারপিট্রেট করেছেন, যারা সরাসরি গুলি চালিয়েছেন, যারা লাশে আগুন দিয়েছেন, তাদেরকে আলাদা হবে। কিন্তু এই ঘটনাগুলো স্থান ভেদে যদি আমরা তৈরি করি সেটা আমাদের জন্য সহজ হবে। বিভিন্ন ঘটনার স্থান এবং ঘটনার আধিক্য অনুযায়ী মিলিয়ে আমরা কয়েকটা কেসে হয়তো এটাকে ডিভাইড করব, যদিও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেইনি। একটা নোটিফিকেশন দিয়ে বাংলাদেশের সব থানাতে যতগুলো মামলা ইতিমধ্যে রেকর্ড হয়েছে এগুলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দিতে হবে, কারণ ওই তদন্ত এবং ওটার বিচার ওইখানে আসলে সম্ভব না। তিনি বলেন, গণহত্যা হয়েছে সারা দেশে, সেজন্য তদন্ত শেষ করতে কিছুটা সময় লাগবে। প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থায় জনবল বাড়াতে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এই তদন্ত কতদিন সময় লাগবে এই মুহূর্তে এটা বলা সম্ভব না, কারণ এটার বিস্তৃতি অনেক বেশি, এটার গ্র্যাভিটিও বেশি। এটার জন্য লোকবল এখনো পরিপূর্ণভাবে নিয়োগ দেওয়া হয়নি। পূর্ণ শক্তিটা পাওয়ার পরে এবং পূর্ণ উদ্যমে তদন্তে নামার পরে আমি একটা ধারণা করতে পারবো যে কতদিন সময় লাগতে পারে। চিফ প্রসিকিউটর বলেন, কোনো তড়িঘড়ি না করে বিচার প্রক্রিয়া শেষ করা হবে, যাতে এ বিচার নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বন্যা কবলিত এলাকা সহ সারা দেশের ভাঙাচোরা রাস্তা দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। রাজধানী আগারগাঁওয়ে এলজেডি ভবনে এক সভা শেষে তিনি বলেন, নতুন আঙ্গিকে নির্মাণ করা হবে সড়ক ও মহাসড়ক। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে খানাখন্দে ভরা নানা সড়ক সংস্কারে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত 12 জেলা থেকে পানি নামার পর স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন।
স্থানীয় সরকার বিভাগের হিসেবে বন্যার পানিতে পূর্বাঞ্চলীয় জেলাগুলোয় প্রায় ৮,০০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, নষ্ট হয়েছে হাজারেরও বেশি ব্রিজ ও কালভার্ট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আঞ্চলিক সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও তৈরি হয়েছে গর্ত, এতে ভোগান্তিতে সাধারণ মানুষ ঠিকমতো আসছে না নিত্যপণ্যের চালান। এ অবস্থায় নগরীর এলজিইডি ভবনে কর্মকর্তাদের সাথে উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা করেন স্থানীয় সরকার উপদেষ্টা। দীর্ঘ ৪ ঘণ্টা সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, উন্নত কাঁচামাল ব্যবহার করে এসব সড়ক মহাসড়ক পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যার পরে আমরা বন্যায় দেখেছি যে রাস্তাঘাট খুব দুরবস্থায় আছে, বেহাল অবস্থায় আছে, এবং কমিউনিকেশনটা হচ্ছে একটা বড় জিনিস, এটা পুরো সমাজকেই এফেক্ট করে। গ্রামের সবজিটা ঢাকায় আসে যদি রাস্তা ভালো থাকে। বাজেট যেটা লাগবে সেই টাকাটা উনি অলরেডি পেয়ে গেছেন এবং কাজও আরম্ভ হয়ে গেছে, এবং সেখানে আমরা গুরুত্ব দিয়েছি যে কাজে যেন কোয়ালিটির সঙ্গে কোনোভাবে কম্প্রোমাইজ করা না হয়, যে তাড়াহুড়ো করে কোনো রকম একটা কাজটা সেরে ফেলা যাক, যাতে পরে এখানে আবার মহা উৎসবে আবার একটা কাজ করা যায়। ঢাকার 2 সিটিতেও বিভিন্ন এলাকায় অলিগলি এমনকি মূল সড়কেও দেখা দিয়েছে গর্ত এবং খানাখন্দ। এতে রাজধানীতে কমেছে যানবাহনের গতি, চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন, ভাঙা সড়কের কারণে তিনি নিজেও কষ্ট পাচ্ছেন। রাজু যে ভাস্কর্য, ওই গোল চক্করের সামনে একটা বিশাল মানে বড় জায়গা, রাস্তা ভাঙাচোরা পড়ে আছে বহুদিন ধরে। আমি ওই পথে আসা যাওয়া করি, আমি এসে ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি রাত্রে হলেও কাজ করে আপনি এটা ঠিক করেন। আপনি রাজুতে সবাই দাঁড়াচ্ছে আর তার জায়গাটা আপনি ঠিক করেছিলেন, যেখানে নতুন বাংলা অবুদ্ধ হলো আপনি তাকে রেখেছেন, কি বলে যে ওই ভাঙাচোরা রেখেছেন। সড়ক পুনর্নির্মাণের কাজে দুর্নীতি বন্ধে সর্বোচ্চ নজর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্টেক্স খেলার খবর। পাকিস্তান সফরে টেস্ট ম্যাচ জয়ের অনুপ্রেরণা কাজে লাগিয়ে ভারতের সাথে লড়াই করতে চান মেহেদী হাসান মিরাজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা বলেন মিরাজ। তবে ভারতের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও থাকবে বলে জানান মিরাজ। পরাগারমানের রিপোর্ট। পাকিস্তানের মাটিতে 2-0 টেস্ট সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। কদিন পরই ভারতের সঙ্গে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলতে রওনা হবে টাইগাররা। কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশের রেজাল্ট মোটেই ভালো নয়। 13 টেস্টে ড্র মাত্র 2টিতে, 11টিতেই হার। এবার সেই পরাজয়ের রেকর্ড নতুন করে লিখতে চায় লাল সবুজের দল। আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি, বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে, বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি, সবাই যে ফর্মে আছে, সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে। বিশ্বসেরা দলগুলোর একটি ভারত, স্বদেশে তাদেরকে চ্যালেঞ্জ জানানো বেশ কঠিন। সবার পারফরমেন্সে ভারতকে সেই চ্যালেঞ্জে ছুড়ে দিতে চান মেহেদী হাসান মিরাজ। আমরা এবার একটা কনফিডেন্স নিয়ে যাচ্ছি, আশা করি আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব। যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে, তখনই কিন্তু আমাদের ফরে রেজাল্ট আসার চান্স থাকবে। সো আমাদের প্ল্যানিংটাই এইটাই যে আমরা যেন ওদের সাথে ফাইট দিতে পারি। প্রথম টেস্টের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ভারত। আগামী 19 সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা করবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। বিভিন্ন দেশে দুদকের চিঠি। ভারত প্রতিবেশী দেশের সাথে প্রভুত্ব বজায় রাখতে চায়, মন্তব্য মির্জা ফখরুলের। পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নের আহ্বান। সীমান্ত হত্যা বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক সৃষ্টিতে বড় বাধা, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, বলছে জামাতে ইসলামী। এবং চলতি মাসে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, জানালেন নতুন উপাচার্য। শিক্ষক এবং ছাত্রদের লেজুর ভিত্তিক রাজনীতির বিপক্ষে মত আলোচকদের। ছাত্র সংসদ চালুর উপর গুরুত্বারোপ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।